বাদশাহ বাদশাহ ধান খেতে গিয়েছিল। মাঠে তখন হলুদ হেমন্ত। তাহলে এই বাদশাহ গল্পটা শুরু হচ্ছে হেমন্ত কাল দিয়ে। আকাশের রং হট্টিটি পাখির ডিমের মতো নীল ধূসর। তাহলে আকাশের রংটা কেমন? হট্টিটি পাখির মতো নীল রঙের, নীল ধূসর রঙের। ধানক্ষেত থেকে সুদিনের ভুরভুরে গন্ধ ছড়িয়ে পড়ছে এবং চারিদিকে কুয়াশায় ঘুম ঘুম আলস্যের স্বাদ। রাতের শিশির তছনছ করে দিয়েছে মাকড়সার জাল। উদাসীন লাল পোকা নীল পোকারা সেখানে বসে রোদ শুষছে। আর সেই বিচ্ছুরিত রোদ, শিশির, লাল পোকা, নীল পোকা ও মাকড়সার জাল দেখে মনে হয় ঝুটা রঙিন পুঁতি বসানো রাংতার রাজমুকুট শামিয়ানার তলায় ফেলে সাজঘরে চলে গেছে রাজপুরুষেরা। শেষ রাতে হয়তো বড্ড বেশি ঘুম পেয়েছিল। তাহলে বাদশাহ কোথায় গিয়েছিল? বাদশাহ গিয়েছিল ধান খেতে। আর যে সময়টার কথা আছে এই গল্পটায় সেটা হচ্ছে হেমন্তকাল, হলুদ হেমন্ত। আকাশের রং হচ্ছে হট্টিটি পাখির ডিমের মতো নীল ধূসর। বর্ষা এবার বড় তুখর ছিল, তাই বাদশাহ একটা প্রচণ্ড শীতের আশা করছিল। আর কিছুদিন পরেই রাতগুলো কত লম্বা হতে পারে ভাবছিল সে। সেই সব রাতে এ মাঠের পোকামাকড় পাশ ফিরে শুলেই মৃত্যুকে কাছে পায়। ফাটলেও গর্তে সাপের গায়ের রঙও ঠান্ডায় নীল হয়ে যায়। কাতর শেয়াল নক্ষত্রের দিকে তাকিয়ে তাপ জাঞ্চা করে। সারা মাঠ ঢেকে দিয়ে সাদা ধানের কফিন হতে থাকে বিস্তীর্ণতর। কুয়াশার টুপি পরা গাছগুলো মুসল্লিদের মতো মৃতের জন্যে প্রার্থনায়, জানাজার নামাজে দাঁড়িয়ে থাকে সার বেঁধে। আসন্ন শীত, শিশির, কুয়াশা, মৃত্যু এবং জানাজার কথা ভাবতে গিয়ে কিংবা হলুদ ধানের মাঠে সুফলা বছরের গন্ধে আবিষ্ট বাদশার হঠাৎ মনে হয়েছিল তার একটা বাড়তি মেয়ে মানুষ থাকা উচিত। একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে আনুষ কত কিছু জাঞ্চা করে। বাদশাহ জাঞ্চা করেছিল একটা বাড়তে মেয়ে মানুষ, নতুন চালের সুগন্ধি ভাব ওঠা ভাতের মতো সুস্বাদু মেয়ে মানুষ, শীতের প্রচণ্ড হিমে ভারুলে কাঠের উজ্জ্বল আগুনের মতো মেয়ে মানুষ। বাদশাহ যখন বাড়ি ফিরে এলো তখন সে এক অলেক জ্বরে আচ্ছন্ন। তার দু চোখে ভারুলে কাঠের দু টুকরো অঙ্গার, থমথমে লাল মুখ, শ্বাস প্রশ্বাস গরম। তার বউ আনমনি বলল, কি হয়েছে গো, জ্বর না জারি? তার বউয়ের নাম হচ্ছে আনমনি। বাদশাহ বলল, কি হবে, খালি কি হয়েছে আর কি হয়েছে সবসময়। তার কণ্ঠস্বর এখন রুক্ষ। উঠোনে একবার একবার ওদিকে ঘুরল, মুরগির পাল তাড়া করলো, এটা নাড়লো ওটা চড়লো। গোয়াল ঘরে গিয়ে বলদ দুটোকে বেমক্কা শাসালো। তখন আনমনি বলল, ঢং। বাদশাহ বাইরে খামারে গিয়ে মুনিশ ও মাহিন্দারদের কতক্ষণ গাল দিল, গায়ের কিছু লোকের উদ্দেশ্যে চোখ রাঙালো। তারপর আবার বাড়ি ঢুকলো। উঠোনে শীতের ধান শুকোবার মতো যথেষ্ট রোদ পড়বে না বলে মরা শ্বশুরকে একচোট নিল। ঘরে নিয়ে তক্তপোষে বসে ট্রানজিস্টার চালিয়ে দিল জোরে। তাই শুনে তার 5টা ক্ষুদে ছেলে মেয়ে ভিড় করে দৌড়ে এলো। তাহলে বাচ্চার কটা ছেলে মেয়ে আছে? 5টা ছেলে মেয়ে আছে। সে কি বাজিয়ে দিয়েছিল, মানে কি জোরে চালিয়ে দিয়েছিল? ট্রানজিস্টার। বাচ্চা গর্জে উঠল, এই শকুনের পাল। তাহলে এখানে বাদশাহ যাদেরকে শকুনের পাল বলেছে তারা হলো তার 5টা ক্ষুদে ছেলে মেয়ে। এবার আনমনি উঠল ফুঁসে, কি হয়েছে কি তোমার? সাপের 5 পা দেখে এসেছো নাকি দিনে তারা দেখে এসেছো? সে হাতের কাজ ফেলে তার মরদকে দেখতে থাকলো। ছেলেমেয়েরা বাপের মেজাজ দেখে দেয়ালে সেটে গেছে। আনমনির কথা গ্রাহ্যই করল না বাদশাহ। অমনি আতে ঘা লাগলো আনমনির।
ধাড়ি মুরগি যেমন চিলের ছো থেকে বাচ্চাদের ডানার তলায় ঢাকতে আসে, ঠিক সেই ভঙ্গিতে এগিয়ে ওদের আড়াল দিল। তারপর বাদশার কাছে হঠাৎ ঝুঁকে ট্রানজিস্টারের চাবিটা বন্ধ করে দিল। বাদশা গর্জে উঠল, এই মাগি, মাগি, তুমি আমাকে মাগি বললে? স্তম্ভিত আনমনির চোখ ফেটে জল বেরিয়েছে সঙ্গে সঙ্গে। যা এতকাল বুলোনি আজ মুখ দিয়ে তাই বেরুলো। সে আক্ষেপে অস্থির হয়ে ভাঙা গলায় বলতে থাকলো, হাজির বেটিকে মাগি ছাকি বুলার সাহস তোমার হলো? কোথা পেলে এ সাহস? বলো বুলো, তুমি বুলো, কে এ সাহস দিলে তোমাকে? একরকম বেরুলে, ফিরে এলে অন্যরকম, কেনে তা বুলো? কেনে? তাহলে হাজির বেটি হলো আনমনি দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। বাচ্চাগুলোর মুখে কথা নেই। তার বাবা মায়ের এমন হুঁসতুলু কখনো দেখেনি পাড়াপড়শি গায়ের মানুষও। বাদশা বরাবর শান্ত, নিরীহ এবং অমায়িক। তার চেহারায় উদাসীন সৌন্দর্য আছে, দৃষ্টি ভাষা। অনেক দূরে ঘোরে, মাঠের দিকে তাকালে পুরো একটা দিগন্ত ও আধখানা আকাশকে ধরে রাখার ক্ষমতা তার ঈষৎ পিঙ্গল চোখ দুটিতে আছে। তার এই চাউনি দেখলে মনে হবে সে আজীবন ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে কোনো এক মক্কায় পৌঁছতে চায়। একদা সন্ধ্যায় রাখাল ছেলে বাদশাকে বাঁ কাঁধে চাঁদ নিয়ে মাঠ থেকে আসতে দেখেই পছন্দ হয়েছিল ধার্মিক মানুষ তোরাব হাজি হচ্ছে আনমনির বাবা। তোরাব হাজি একমাত্র আদরের বেটি আনমনির সঙ্গে বিয়ে দিয়েছিল। বাদশার বাবা ছিল ক্ষেত মজুর, মা ছিল মাঠকুড়নি, আর বাদশা ছিল তোরাব হাজির রাখাল। মানে এই তোরাব হাজির কাছেই বাদশা কাজ করত, রাখাল ছিল। রাখাল জোয়ান হয়ে উঠলে তোরাব আলী তাকে জামাই করে নিয়েছিল। শেষবার হজে গিয়ে বিলেতি ঘড়ি আর ট্রানজিস্টার এনে দিয়েছিল সে। তাহলে এই বিলেতি ঘড়ি আর ট্রানজিস্টার কে এনে দিয়েছিল? তোরাব হাজি, যে আনমনির বাবা, সেই আর কি তাকে এনে দিয়েছিল। মক্কার বাজারে কেনা পবিত্র তীর্থের খুশবোতে ভরা এক শিশি আতরও উপহার দিয়েছিল মেয়ে জামাইকে। চাষার সংসারে সারাক্ষণ কাজ আর কাজ, আতর মাখার ফুরসত কোথায়? ফুল ও পাখি আঁকা সবুজ বাক্সে সে আতরের শিশি ঘুমিয়ে আছে গাঢ় ঘুমে। বাদশা ঘোরে মাঠে সারাদিন, সন্ধ্যায় ফিরে এক পেট খেয়ে শুয়ে পড়ে। তাহলে তোরাব হাজি মেয়ে জামাইয়ের জন্য কোথা থেকে আতরের শিশি এনেছিল? তো সেটা হচ্ছে মক্কার বাজার থেকে। বাদশা ঘোরে মাঠে সারাদিন, সন্ধ্যায় ফিরে এক পেট খেয়ে শুয়ে পড়ে। আনমনি উঠোনের উনুনে এক হাতে তুষে ধান সেদ্ধ করে, অন্য হাতে ভাত রাঁধে। সন্ধ্যা রাতের প্যাঁচাটা একবার ডেকেছে কি ডাকেনি, তার চোখে ঘুমের ঢল নামে। এবং তার মধ্যেই কিভাবে পাঁচটা ছেলে মেয়ে তার কোলে এসে গিয়েছিল। বাদশা এমন মানুষ, ওদের সবার নাম মনে রাখতেই পারে না, ভুল নামে ডাকে। টের পাইয়ে দিলে শান্ত হাসে। তার জানের দোস্ত হরমুজ তার বাড়িতেই মাহিন্দার হয়েছে। বছরে মোটে 1 কুইন্টাল ধান তার মাইনে, আর পুরো খরপোশ। সেই হরমুজ তাকে বলেছিল বেশি ছেলেপুলে হওয়া ভালো নয়। তাহলে বাদশার বন্ধুর নাম কি? দোস্তের নাম হচ্ছে হরমুজ। কেন ভালো লয়? সুখ পাবা না হে? কেন পাবো না? হরমুজ মুচকি হেসে বলেছিল, হাজির বেটিকে তো ছেলে বয়স থেকে দেখছি, কি ছিল কি হয়েছে, মুড়ো বিরিক্ষি, সুখা বিল, খরার লদি। হরমুজের বলার ধরনটি ওই রকম। উপমা আর ছড়া ছাড়া আর কথা নেই। বাদশা বলেছিল, তাই বটে হে। এরপর হরমুজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, আমি যা করেছি তাই করে ফেলো। চমকে উঠেছিল বাদশা। কি করেছো তুমি? পেলানিং। পেলানিং। বাদশা সন্দিগ্ধ ভাবে বলেছিল, অসুবিধে হয় না? হরমুজ হেসে খুন,
বড় বড় হলুদ দাঁত বের করে বলেছিল, লা লা। খুশির সময় তার ল হয়ে যায়। সে আবার মাথাটি জোর করে নেড়ে বলেছিল, কোনো অসুবিধে নাই। চিন্তিত বাদশা বলেছিল, হাজির বেটি কি বলে দেখি, কথাটা তো ভালোই। আনমনির সাংসারিক বুদ্ধি খুব পাকা, বাপের শিক্ষায় তার শিক্ষা। বড় একটা ক্ষেত খামার চলছে তার শলায়। বাদশা এত কিছু বোঝেই না, কিন্তু বাদশা অবাক হয়েছিল। হাজির বেটি তার কথা শুনে ধরা গলায় বলে, আমি আর পারি নে গো, আমার গতরখানা ওরা ছিঁড়ে খেয়ে ফেললে। সংসার দেখবো, গেরস্থালি সামলাবো না ওদের দেখবো? বাছারা আমার গুয়ে মুতে পড়ে থাকে। আর আমারও তো কত স্বাদ আহ্লাদ ছিল, বাপের দেওয়া শাড়ি ব্লাউজ বাক্সতে পোকায় কাটে, আতরের শিশি পচে ভুট হয়ে গেল, জৈবনে বুড়ি হয়ে গেলাম গো। বাদশা আরও একটু জুগিয়ে দিল। হরমুজ বলেছিল, টাকাও পাওয়া যায়, অনেকগুলো টাকা। তুমি প্ল্যানিং করি, কিন্তু বড় ডর লাগে। কিসের ডর? গোনা হবে না। শ্বশুর বলতো ওটা গোনার কাজ। বাপ তা বলতো বটে, বলতো খিদের জ্বালায় ওরা প্ল্যানিংয়ের গোনা করেছে, বুঝছে না। জান যখন দিয়েছে খোদা, রুচিও তার। বাপ তাই বলতো। তাইলে? একটু ভাবনা চিন্তার পর হঠাৎ আনমনি ফিক করে হেসে বলেছিল, ধরতে গেলে মানুষের গোনার কি কমতি আছে? পায়ে পায়ে গোনা অত ধরলে চলে না। আর শোনো, আজকাল তোমার পাশে শুতেও বড্ড ডর লাগে। আবার যদি। আনমনির শ্বাস প্রশ্বাসের সুগন্ধে আবিষ্ট বাদশার মনে হয়েছিল, হায় রে হায়, এই তো সেদিন উঠন্ত বুক নিয়ে মেয়েটা তার পাশে শুতে এলো। কানের পাশে সারা রাত অনর্গল কথা আর কথা। মসজিদে ভোরের আজান দিল, তখনও কথা। আর দেখতে দেখতে কি হয়ে গেল, মুড়ো বিরিক্ষি, শুখা বিল, খরার লদি। বর্ষার চাষার মরবারও ফুরসত নেই। একটা সপ্তাহ খরচ করতেই হবে। হরমুজ জানায়। বর্ষা গেল। ভাদ্রের মাঝামাঝি মাঠের কাছ থেকে খানিক ছুটি মিলল। তারপর বাদশা শহরের হাসপাতালে গিয়ে প্ল্যানিং করে আসে। গোপনেই রাখা হয় ব্যাপারটা। জর্জারির ছুতো রটিয়ে কয়েকটা দিন শুয়ে থাকে বিছানায়, তারপর বাইরে বেরোয়, সাবধানে হাঁটে। অদ্ভুত অস্বস্তিতে ভোগে কিছুদিন। ওদিকে মাঠের ধান রং খেয়ে খেয়ে ডাগর হতে থাকে, বুকে থোড় আসে। গাঢ় সবুজ রঙের সেই বিস্তীর্ণ যৌবন দেখে বাদশা নিজের যৌবনের দিকে ঘুরে তাকায়। কত ছায়া ছায়া চুপ কথা মনে ভেসে আসে। একটা গোপন স্বাধীনতা এসে তাকে ছোঁয়। আর হাজির মেয়েও গেরস্থালির খড়কুটো ধুলো ময়লা থেকে মাঝে মাঝে উঠে দাঁড়ায়। তার চোখে কি এক ঝিলিক খেলা করে, বড্ড প্রবল আবেগ দিয়ে শরীরের সুখ লুটে নিতে চায়। কিন্তু বাদশা তাতে খারাপ লাগে। আনমনির শরীর সেই একই মুড়ো বিরিক্ষি, শুকাবিল, খরার লদি। যে শরীরের দিকে তাকিয়ে সন্ধেবেলায় ঘরে ফেরা ক্লান্ত এক রাখালের মনে পড়ে যেত সবুজ দামে ঢাকা কিংবদন্তির চলা আর পানকৌড়ির ডানার শব্দ, দললিপির ডাক। সেই শরীরে ফাটল ভরা থকথকে পাক আর কচ্চিৎ পাকের কোনায় কয়েকটা ম্রিয়মান শালুক ফুল। আনমনি টের পাচ্ছিল ফুল করে ফেলেছে ঝোঁকের বসে। তার জোয়ান মরদটাকে যেন সে নিজেই জোয়ালমুক্ত করে দিয়েছে। তার ছেলেপুলের বাপের চোখের সেই ভাষা দৃষ্টিটা এখন যেন চঞ্চল, ইতিউতি চাউনি। মেয়ে মানুষের দিকে আর চোখে তাকিয়ে বাদশা অন্যমনস্ক, এবং হাজির মেয়ে ডাকলেই চমকে ওঠে। অমন শান্ত মেয়ে মানুষকে কোনোদিন কড়া কথা বলতে পারেনি আনমনি। তাই ঠাট্টার ছলে বলে, কি বদুমিয়ার মতো রাখুনি চাই না কি তোমার? রাখুনি মানে হচ্ছে রক্ষিতা, রাখনি চাই না কি তোমার? বুলো না একবার মুখ ফুটে, বুলো। আমার তাতে বাধা নাই, তোমার সুখে বাধা দেব কেন গো? বাদশা শুকনো হাসে। তাই মনে হয় নাকি তোর? হয় কেনে? তোমার চাউনি দেখে, তোমার হাবভাব দেখে। আনমনি হাসির ছলেই বলতে থাকে, তা যদি ইচ্ছে হয় বাধা নাই আমার, কিন্তু তাই বলে নিকে করে কাউকে হাজিবাড়ি ঢোকাবে তা হবে না। স্পষ্ট কথা বলছি, আনমনি সব সইবে, সতীন সইবে না। এ আমার মরা বাপের শিক্ষে।
বাদশাও ঠাট্টার ঢঙে বলেছিল, ধর্ম তো আমি 4 বিবি রাখতে পারি জানিস। হট, পারো, কিন্তু হাজির জমির ধান খাইয়ে তাদের পুষবে ভেবো না। ধর্ম তো সে কটা বিবি রাখতে পারে? 4টে। 4 কেনে, ঝাঁকে ঝাঁকে বুলবুলি পোষো, গতর খাটিয়ে খোর পোষো যুগীয়। এ হলো আনমনির সোজা কথা। বাদশাহ অভিমান দেখিয়ে বলেছিল, খোটা দিচ্ছিস? তোর বাপের খাচ্ছি তাই। পলকে আনমনির চোখে জল ছলছল। ঢোক গিলে মুখ নামিয়ে বলেছিল, কি কথায় কি? হাজির যা আছে, যা কিছু আছে সবই তো তোমার, বই অন্যের লয়। একটু পরে কথাটা আরও স্পষ্ট করে দিয়েছিল, সবই তোমার বেটা বিটির। সবুজ আশ্বিনে তাহলে একটা বিষপোকা এসে লুকিয়েছিল। হলুদ কার্তিকের এই সকালে সে ফর ফর করে ডানা মেলে উড়ে বেড়ালো আনমনির গেরস্থালিতে। এ পোকা আনমনি কেমন করে মারবে জানে না। কদিন পরে গায়ের ডাক্তার হরিপদবাবু দেখলেন ডিসপেন্সারির সামনে শিউলি গাছের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে গায়ের ডাক্তারের নাম কি? হরিপদবাবু। আর সেই ডিসপেন্সারির সামনে ছিল শিউলি গাছ। মাথায় ঘোমটা, গায়ে লাল চাদর দিয়ে ঢাকা। এখনও শিউলির গন্ধ ফুরিয়ে যায়নি। তার পায়ের কাছে শিউলি কুড়োচ্ছে জামা প্যান্টুলুন পরা একটা বাচ্চা। দেখে নিয়ে হরিপদবাবু প্রেসক্রিপশন লিখতে লিখতে বলেন, ওটা কে রে, ওই মেয়েটা? এক রুগী মিনমিনে গলায় বলে, তোরা ভাজির বেটি, বাচ্চার বউ। হরিপদবাবু নড়ে ওঠেন। ডেকে বলেন, ওখানে কেন মা? ছি ছি ছি, খবর দিলেই যেতাম। এসো এসো, কি হয়েছে? তোমার নিজের না বাচ্চার? হাজির বেটি কয়েক পা এগিয়ে ঘোমটার ফাঁকে বলে, একটু কথা ছিল ডাক্তারবাবু, অল্প একটুকুন কথা, সবার ছামুতে তা বুলা যাবে না ডাক্তারবাবু। হরিপদ ডাক্তার একটু অবাক হন। হাজির বেটির কথাগুলো কান্নার ঝাঁজ মেশানো। রুগী ফেলে উঠে যান কাছে। ওর বাপের সঙ্গে ভাবছিল খুব, দুর্দিনে অনেক উপকার পেয়েছেন। কাছে গিয়ে দেখেন মেয়ে নিঃশব্দে কাঁদছে, গাল ভেসে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে একটু পরীক্ষা করবেন ডাক্তারবাবু? যত টাকা চান দেবো আমি, খোদা আপনার ভালো করবেন। আমাকে একবার পরীক্ষা করে দেখুন ডাক্তারবাবু। কি হয়েছে মা, অসুখ করেছে? জোরে মাথা নাড়ে গুণ্ঠনবতী। গুণ্ঠনবতী হচ্ছে আনমনি। বলে, জানি না, আমি কিচ্ছু জানি না। কষ্ট হচ্ছে বুঝি, বুকে না কোমরে? হু হু করে কেঁদে ওঠে সে। আপনার পায়ে ধরি, ঘরে নিয়ে যে পরীক্ষা করুন আমাকে। ঘরের ভেতর খানিকটা জায়গায় কাঠের পার্টিশন করা, লম্বা টেবিলে অয়েল ক্লথ বিছানো আছে। ছেলেটা আপন মনে বাইরে শিউলি তলায় তখনও ফুল কুড়োচ্ছে। তার মা নিঃশব্দে চাপা কাঁদে এ ঘরে। হরিপদ ডাক্তার বলেন, কই শুয়ে পড়ো তো, দেখি কি হয়েছে। তখন সে বাধ্য মেয়েটি হয়ে শোয়। স্টেথোস্কোপ কানে গুজতে যাচ্ছেন ডাক্তার। তখন সে বলে, আমার নাকটা পরীক্ষা করুন। নাকে কি হলো? হাঁপাতে হাঁপাতে হাজির বেটি বলে, আমার নাকে নাকি গন্ধ বলে হাজির জামাই পাড়াসূত্র রটিয়েছে। আমি আবার বেটা বেটিতে ডেকে ডেকে বলছি, শুকে দেখতো বাছারা, গন্ধ পাস নাকি? তারা সকলে বলে, না তো মা, তোমার নাকে আতরের বাস। ও ডাক্তারবাবু, আমার ওই ছোট খোকাটাকে ডেকে জিজ্ঞাসা করুন, কচি বাচ্চা, দুনিয়ার ভালো মন্দটি বোঝে না। সে বললে, ও মা, আবার একটা নিঃশ্বাস দাও। হা কপাল, দুধের বাছার কথা শুনে তার বাবা বলে, ছি ছি, মুখে আনা যায় না। কপালে চটাপট থাপ্পড় মেরে অভিমানে হাজির বেটি আবার বলে, হা ডাক্তারবাবু, তারপর কতজনকে শুকিয়ে দেখালাম, কেউ বললে না মেয়ে তোর নাকে গন্ধ। অথচ হাজির জামাই বলছে, মাগি, তোর কাছে আর শুতে পারি না, তোর নাকে গন্ধ। হরিপদ ডাক্তার হেসে ওঠেন। পাগল না মাথা খারাপ? কই দেখি। খুদে টর্চের আলো ফেলে নাকের ফুটো দুটো পরীক্ষা করেন ডাক্তার। স্বাভাবিক অবস্থা। কপাল টিপে বলেন, ব্যথা হয়? মাথা ধরে কখনো? সর্দি টর্দি হয়? না ডাক্তারবাবু। ভুরুর ওপর টনটন করে, মুখ নামালে ভার বোধ হয়। না তো। হাজির বেটি চোখ মুছে বলে, আমার এতটুকুন ব্যথা নাই কোথাও।
হরিপদ ডাক্তার তার ভুরুর ওপর ঠুকে ঠুকে পরীক্ষা করলেন। তারপর বললেন, না কিচ্ছু নেই। কিছু দেখলেন না? না। আনমনি অয়েল ক্লথে 2 কোণই রেখে শরীরের ওপরটা তুলে বলে, আপনি আমার মরা বাপ। ও ডাক্তারবাবু, আপনার পায়ে ধরি, আপনি নিজে একবার আমার নাকটা শুকিয়ে দেখুন। বিব্রত ডাক্তার কাচুমাচু হেসে বলে, না না, কোনো দুর্গন্ধ নেই, আমি বলছি। ডুকরে কেঁদে ওঠে আবার সে। তবু দেখুন, আমি আপনার বেটি ডাক্তারবাবু। অগত্যা ডাক্তার তার মুখের দিকে একটু ঝুঁকে পড়েন, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন, আতরটা তো দিয়েছ বুঝি? মুখ নামিয়ে আনমনি বলে, কাল রাতের বেলায় একটুকুন আতর দিয়েছিলাম, লুকোবো না, আমার বাপের আতর, সেই মক্কা মদিনার জিনিস ডাক্তারবাবু। তবু হাজির জামাই আমাকে বললে, সরে সোমাগি, তোর নাকে গন্ধ। মিথ্যে বলেছে। জল ভরা চোখে কাকুতি মিনতি করে হাজির মেয়ে। তাইলে একটা সার্টিফিকেট লিখে দেন ডাক্তারবাবু, লিখে দেন আনমনির নাকে গন্ধ নাই। সার্টিফিকেট কেন? দরকার আছে, যত টাকা লাগে দেব, বলে সে আঁচলের গিট খুলে টাকা বের করতে থাকে। সন্ধ্যায় হাজি বাড়ির উঠোনে মজলিস বসেছে। হাজির মেয়ের ডাকে পাড়ার মোড়ল মুরব্বীরা এসেছে। বাদশা বাইরে ঘুরছিল, শেষ অবধি তাকেও আসতে হয়েছে। বারান্দায় মেয়েদের ভিড়। কাঠের খুঁটির মাথায় একটা হ্যাজাক চলছে। হ্যাজাকটা শ্বশুর জামাই মিলে কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিল। তার আলো পড়েছে উঠোনের কোণায় দাঁড়িয়ে থাকা বাদশার হাতঘড়িতে। কানকুটরি পোকার মতো উজ্জ্বল নীল দুটো কাটা চকচক করে উঠেছে। বারান্দা থেকে তার দিকে আঙুল তুলে আনমনি নালিশ করে, আপনারা সুধন ওকে, পষ্টাপষ্টি সুধন। কানে একদিন পরে আমার নাকে গন্ধ পেল, তা সুধন। একদিন পরে আমার নাকে গন্ধ পেলে তা সুধন। একটা গম্ভীর কণ্ঠস্বর ওঠে, বাপ বাদশা, হাজির বেটি ও কথা কেনে বলছে? আমি ওর কাছে শুতে পারি না, গন্ধ লাগে। বাঁকা হেসে মোড়ল বলে, গন্ধ কি হঠাৎ পেলে বাপ বাদশা? এতকাল পাওনি? পেয়েছি, বরাবর পেয়েছি। মজলিস নড়ে ওঠে। বারান্দায় সাড়া পড়ে যায়। আনমনি নিষ্পলক চোখে তাকায়। বরাবর পেয়েছ? তাইলে একদিন বুলোনি কেন বাপ? বলিনি হাজির মুখের দিকে তাকিয়ে। আমাকে সে মানুষ করেছিল, কষ্ট পাবে তাই বুড়ো মানুষটাকে কষ্ট দিতে চায়নি। আনমনি বাঘিনীর গলায় গর্জায়, মিথ্যে মিথ্যে মিথ্যে। তারপর হরিপদ ডাক্তারের সার্টিফিকেট ছুড়ে দেয় মোড়লের দিকে। হরি ডাক্তার সার্টিফিকেট দিয়েছে। পরনদারকে দিয়ে পড়িয়ে শুনুন আপনারা, ওই লোকটাও শুনুক। বাদশা বলে ওঠে, টাকা দিলে 50খানা সার্টিফিকেট পাওয়া যায়, আমার নিজের নাক। মোড়ল সার্টিফিকেট মুঠোয় ধরে বলে, তাইলে কি তোমার কথা? সেটাই শুনি। বাদশা মুখ নামিয়ে বলে, হাজির নুন খেয়েছিলাম, নুন শোধ দিয়েছি। মাথা দোলায় মোড়ল, তা বললে তো চলে না বাছা, কেমন করে শোধ দিলে বুঝিয়ে দাও। কেমন করে? কেমন করে? বাদশা একটু ভেবে নিয়ে বলে, হাজি চেয়েছিল তার বেটি যেন পিতা পুরুষের ভিটে আগলায়, আর চেয়েছিল তার ভুঁই ক্ষেত যেন ভিনগায়ের কেউ ভোগ না করে। কেমন কিনা? আমি হাজির বেটিকে ছেলে পুলে দিয়েছি, ভিটে রানী হয়ে বসে আছে। নুন শোধ হয়নি আমার। মজলিস হেসে ফেলে। কেউ বলে, ইটা ঠিক কথা বটে। মোড়ল তাদের থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, বেশ, নুন শোধ করেছে, তারপরে? বাদশা একটু ইতস্তত করে ফের বলে, তারপরে? তার দোস্ত হরমুজ গতিক দেখে মুখ খোলে। বাবা সকল, বাদশার কথা হলো সে নিকে করবে, যারই ভুইক্ষেত আছে সেই করে, বাদশাও করবে, তাতে দোষ কি? আনমনি হরমুজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, এবার ফুঁসে ওঠে, ওরে নেমো খারাম, ওরে শয়তানের ছা, দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম রে, তুই তবে ওর মন্ত্রী হয়েছিস, ধিক তোকে। আবার সাড়া পড়ে যায়। মোড়ল চড়া গলায় ধমক দিয়ে চুপ করায় সবাইকে। তখন সবাই চুপ বলে চেঁচায় কিছুক্ষণ। তারপর স্তব্ধতা আসে। সেই স্তব্ধতার উপর হ্যাজাগের শোষো শব্দের আড়ালে হাজির মেয়ের চাপা কান্না শোনা যায়। ওভাউরি করে পোকার ঝাঁক।
তারপর বাড়ির কুকুরটা ডেকে ওঠে। মোড়ল বলে, তাড়াও তাড়াও। কুকুরটা বাদশার প্রিয়। তাকে চুপ করিয়ে পায়ের ফাঁকে ফাঁকে চেপে রাখে সে। কুকুরটার লেজে জোনাকি, তাই ছটফট করতে থাকে। তখন বাদশা তাকে ছেড়ে দেয়। কুকুরটা মুখ ঘুরিয়ে জোনাকিটা খপ করে গিলে ফেলতে স্তব্ধতা ফেরে। মোড়ল একটু কেশে গলা সাফ করে নিয়ে বলে, তাইলে মা আনমনি ও বাদশা নিকে করতে চায়, শুনলে তো? আনমনি হঠাৎ ক্লান্ত যেন ভাঙা গলায় আসতে বলে, করুক, কিন্তু এবারই সতীন ঢোকেনি কোনো পুরুষে ঢুকবে না। বাদশা, শুনলে তো বাপ? শুনলাম। তাইলে? তার বন্ধু হরমুজ ওত পেতে আছে। সে বলে ওঠে, গেরস্থালিতে এতকাল খেটেছে বাদশা, তার কি কিছুই নাই? বিচার যদি করতে হয় ন্যায্য বিচার করুন আপনারা। হাজির ভুই খেতে তো এমনি এমনি ধান ফলেনি। বাদশা নিকে করে কি গাছতলায় যাবে? বাদশার সমর্থকরা তাকে সায় দেয়। খুব খাঁটি কথা, ন্যায্য কথা। অগত্যা মোড়ল বলে, তাই তো, বড় সমস্যে। আনমনি উঠে দাঁড়ায়, শ্বাস প্রশ্বাস ক্লিষ্ট কণ্ঠস্বরে বলে, বুঝলাম, কিন্তু নিকে করারই যদি স্বাদ ছিল ওর, তাইলে আমার নাকে গন্ধ আছে বলে বদনাম দিলে কেন বললে না আমাকে? শওকতের মা, আমি নিকে করব। তাহলে তাদের এক ছেলের নাম হচ্ছে শওকতের মা মানে আনমনি। তাহলে বাদশা আর আনমনির এক ছেলের নাম হচ্ছে শওকত। ধূর্ত হরমুজের চোখ শেয়ালের নীল চোখের মতো চকচক করে। সে বলে, তাইলে তুমি রাজি হতে? চিৎকার করে ওঠে আনমনি। কেন হব না রাজি? ওরে গোডহরে শকুন, আমি হাজির বেটি আনমনি রে, পাপিষ্ঠি বিলবাওরের ভূত। এখন বুঝতে পারছি রে কার ফুসে পড়ে প্ল্যানিং করতে ছুটেছিল। ওরে মন্ত্রী মশাই রে। তারপর সে খুঁটি জড়িয়ে ধরে মাথা ঠোকে। তাকে টানাটানি করে মেয়েরা, ফুলে ফুলে কাঁদে। তাই যদি মনে ছিল, কেন আমাকে বদনাম দিলে? কেন বললে আমার নাকে গন্ধ? ওহ মাগো! বাদশার দল কোলাহল করে বলে, কান্নাকাটি পরে হবে, ফয়সালাটা হয়ে যাক। পলকে আনমনি ঘুরে দাঁড়ায়। তার কপাল কেটে রক্তের ক্ষীণ ধারা, তার চুল আলুথালু, তার শাড়ির আঁচল খসে পড়েছে। লাল ব্লাউজের বোতাম ঘর বাচ্চার দৌরাত্মে খোলা আছে, তাই তার বিশাল জননী স্তন হ্যাজাগের কচি কলাপাতা রঙের আলোয় ঝলমল করতে থাকে। সে চেরা গলায় বলে, না, এবারই সতীন ঢুকবে না। আগে আমাকে তালাক দিক, তারপরে যত খুশি নিকে করুক। বাদশা ঝোঁকের মাথায় কি একটা বলতে যাচ্ছিল। সমর্থকরা তাকে থামিয়ে দেয়। গম্ভীর স্বরে মোড়ল বলে, বাবা সকল, তোরাব হাজি বেঁচে নাই, আর তারই বাড়ির মধ্যে বসে তার বাড়িরই কেলেঙ্কারির ঝড় বইছে। তবে কথা কি, হাজি নাই, কিন্তু আমরা আছি। তার মেয়ের বেজ্জতি হলে কারবার লোক রইবে, এ আমার স্পষ্ট কথা। এই হুমকিতে স্তব্ধতা আসে আবার। সেই স্তব্ধতা চিরে চাপা কান্নার ক্ষীণ শব্দ। শিশিরে হিমে ভারী হয়ে ওঠা রাতটা কাঁধে নিয়ে কারা যেন গোরস্থানের দিকে চলেছে। সুফলা বছরের এমন দিনে তোরপ হাজির খেতে খামারে তার আদরের জামাই বাদশা নেই। আনমনি কোমরে আঁচল বেঁধে মুনিশদের তদারক করে বেড়ায়। বড় ঘরের মেয়ে সে, জীবনে মাঠে ঘাটে রাস্তায় নামেনি, কিন্তু এখন সে বেপরোয়া। শীতের যে রোদ মুনিশদের কাছে অঢেল আরাম অনভ্যাসে তা সইতে পারে না হাজির মেয়ে। বাপের মক্কা থেকে আনা ফোল্ডিং বিলিতি ছাতির আড়ালে সে রোদ ও ঈষৎ সংকোচ থেকে নিজেকে বাঁচায়। তার ছেলেমেয়েরা হঠাৎ প্রশ্ন করে, বাপ কই মা? আনমনি বলে, জাহান্নামে। পাড়ার ছেলেমেয়েরা ওদের বলে, তোর মায়ের নাকি গন্ধ বলে তোর বাপ পালিয়েছে। ওরা তাই শুনে মায়ের কাছে এসে চুপি চুপি প্রশ্ন করে, ও মা, তোমার নাকে গন্ধ, তাই বাপ পালিয়ে যেয়েছে? আনমনি রাক্ষসীর মতো তেড়ে যায়। তারপর রাতে ঘুম বড় ছেলেকে চিমটি কেটে বলে, এই শোন একটা কথা, মিঠাই খাওয়াবো, শোন, শুকে দেখতো বাছা, গন্ধ পাস নাকি? ও মা, রোজ খালি শুকতে ভালো লাগে না। বাছা আমার, মানিক আমার, কোলেরটা আধো বলে, ও মা, আমাকে একটা হামি দাও। তাকে বুকে জড়িয়ে চোখে জল নিয়ে হাজির মেয়ে বলে, তুই আমার আপন রে, আমার রক্তের গোটা। ওরা বাপ চিনেছে, চিনুক না, তুই থাকলেই আমার বুক ভরে।
শুধু হরমুজ জানে বাদশা কোথায় আছে। হরমুজ তা গোপন রেখেছে। তাকে হাজিবাড়ির মাহিন্দারি ছাড়তে হয়েছে অসময়। রাগে দুঃখে পস্তানিতে ছটফট করে, ভাবে আনমনির কাছে কেঁদে কেটে মাফ চেয়ে নেবে, বাদশার খবরটাও দেবে। কিন্তু আনমনির আজকাল যা মূর্তি, বাদশা আছে শহরে। রিক্সাওয়ালা গোলামের মেয়ে আয়নাকে নিকে করেছে। তাহলে বাদশার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী তার নাম হচ্ছে আয়না, আর প্রথম পক্ষের হচ্ছে আনমনি। আয়না গায়ে যেত চাল কিনতে, সাইকেল চালাতে পটু সে। রডে 1-1.5 মণ চালের বস্তা চাপিয়ে কর্ডন পেরিয়ে শহর ফিরত। কতবার বাদশার বাড়ি থেকে চাল নিয়ে গেছে সে। আনমনির সামনে বাদশা নিজের হাতে আয়নাকে চাল মেপে দিয়েছে। একবার বাদশা শহরে সিনেমা দেখে ফেরার সময় হঠাৎ আয়নাকে দেখতে পেয়েছিল। আয়না খাতির করে তাকে বাড়ি নিয়ে গিয়েছিল। বাড়ি মানে খোলার ছোট্ট ঘর। বলেছিল, তুমি ভাই বাদশা, রাজা বাদশা মানুষ, এ হচ্ছে গরিবের কুঁড়ে ঘর। বাদশা বলে, তবু শহর জায়গা তো, এই খুব ভালো। ভালো? চালওয়ালি যুবতী চোখে ঝিলিক তুলেছিল। তোমার মতো অত টাকা পয়সা সম্পত্তি তো নেই, তবু তোমার কাছে ভালো। তাহলে এই আয়না হচ্ছে একজন চালওয়ালি। খুব ভালো, শহরে সুখ আছে, গায়ে তো শুধু বাদার। ওমা, বাদার বলছো কেন? দেখছো না তোমাদের গায়ে না গেলে আমার মুখে ভাত জোটে না। বাচ্চা লাজুক যুবক মুখ ঘুরিয়ে বলে, তা তুমি যদি খামোকা কষ্ট করো, মেয়ে মানুষ হয়ে কষ্ট করাটা ঠিক নয়। কি ঠিক শুনি? কেন? বিবাহ? বাদশা মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে চায়। করলেই পারে, বিবাহ করলেই পারো। আয়না খিলখিল করে হাসে। বিয়ের মুখে নুরো জেলে দি ভাই। আর বলো না, একা আছি, এই আমার সুখ। সেদিন বাদশার মনের তলায় লোভ গড়গড় করে ওঠেনি, এমন নয়, কিন্তু এই শহুরে মেয়ের কাছে তার ভীরুতাটা খালি বেড়ে যাচ্ছিল। সোজা চোখের দিকে তাকাতেও পারে না কোনোবার। আয়না তাকে চা বিস্কুট খাইয়েছিল, গঙ্গার ব্রিজ অবধি এগিয়ে দিয়েছিল। তারপর বাসে চাপার সময় বাদশার হঠাৎ মনে হয়েছিল, শহুরে মেয়েরা কি ভালো হয়। সাইকেলে চোরাচালানি মেয়ে আয়না, কোথাও একটা অবিশ্বাস কুটকুট করে। তবু মাঝে মাঝে শহরে গেলে আয়নার বাসায় সাহস করে গেছে সে। দেখা পায়নি। আয়না গেছে চাল কিনতে কোনো গায়ে গ্রামে। তার বাপ গোলাম রিক্সা চালাচ্ছে রাস্তার। এবার মাঠের কাজ শেষ করে বাদশা শহরে এসেছিল কাপড় কিনতে। কি ভেবে আয়নার বাসার দিকে চলতে থাকে সে। অনেকদিন আয়না চাল কিনতে যায়নি। সেই অচিরায় দেখা করা যাবে। কিন্তু কোথায় আয়না? খোলার ঘরটাতে অন্য লোক বাস করছে। এক বুড়ি বলে, আয়না গোলামের মেয়ে? ওরা তো বাস স্ট্যান্ডের ওখানে কোথায় যেন আছে শুনেছি। বাস স্ট্যান্ডের আনাচে কানাচে ঘুরে খুঁজতে খুঁজতে হঠাৎ বাদশা দেখলো বটগাছের তলায় কয়েকটা ছোট ছোট তেরপলের ছাউনি, গরুর গাড়ির টাপরের মতো। আর আয়না সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি চেহারা মেয়েটার! বাদশা বলে, খবর ভালো? কেমন ভালো? চোখেই দেখছো ভাই। আয়না তাই বলে হাসতে ভোলে না। সে বলে, কর্ডনের নতুন লোক এলো, দরে পোষালো না, সাইকেলখানা কেড়ে নিল, পুঁজি শুদ্ধ গেল। তারপর বাপটাও গেল দুম করে মরে। তখন কি করব? এবারই ওবারই ঝিগিরি করে খাচ্ছি। বড় দুঃখের কথা। বাদশা জিভে চুকচুক শব্দ করে মাথা দোলায়। ও বাদশা ভাই, কটা টাকা দাও না, বড্ড দরকার। টাকা? হ্যাঁ, টাকা। অত টাকার মালিক হয়েও টাকা চেনো না? বাদশা কাঁপা কাঁপা হাতে 3টে টাকা 3বার করে গুনে তাকে দেয়। আনমনি হিসেবি মেয়ে, পয়সা গুনে বুঝে নেবে। আর তখনই যেন বাদশার মনে হয়েছিল সে একটা কুলুর বলদ। দিক বাদশা, তোকে দিক। সেদিন বটতলায় দাঁড়িয়ে বাদশারই পয়সায় দুজনে চা খেয়েছিল। তারপর হাত বাড়িয়ে আয়না বলেছিল, কই এবার মুখ শুদ্ধি করি, সিগারেট দাও। অবাক বাদশা তাকে দলা পাকানো বাকি সিগারেটটা দিয়েছিল। ও কি আর নেই? কি হারকেপ্পন মানুষ তুমি ভাই!
আয়না সিগারেট খায়। সে জানতো না তাকে সিগারেট টানতে দেখে খারাপ লাগছিল। আর এই রকম গাছতলা, তেরপলের খুপড়ি, চারপাশে কত রকম ভালো মন্দ লোক। বাদশা একটু পরে যখন বাসে চাপছে, আয়না বলেছিল, টাউনে এলেই বা করে যেও কেমন। হরমুজ আয়নাকে চিনত, কতবার মেয়েটা হাজিবাড়ি চাল কিনতে গেছে। বাদশা জানে দোস্ত হরমুজের সঙ্গে আয়নাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। আয়নার বাস স্ট্যান্ডে থাকার কথাও না বলে পারেনি। হরমুজ বলেছিল, মেয়েটাকে নিয়ে এসো। তা কি আসে, শহুরে মেয়ে। বাদশা বলেছিল, তাছাড়া হাজির বেটি গলায় কোপ মেরে বসবে, জানো না। হরমুজ বলেছিল, সমস্যে। কিন্তু সেই সমস্যা এমন করে মেটাতে হবে বাদশা ভাবতেও পারেনি। ভারুলে কাঠের উজ্জ্বল আগুনের মতো, কিংবা নতুন চালের ভাপ ওঠা অঘ্রাণে সুস্বাদু চালের মতো সুগন্ধি মেয়ে মানুষের কথা ভাবতে ভাবতে এবং খুঁজতে খুঁজতে সে যাকে দেখেছিল তার নাম আয়না। গা থেকে রাতারাতি চলে আসার সময় কিছু টাকা এনেছিল বাদশা। টাকাগুলো আনমনির। ফাল্গুন মাসে জমি বেচে দেয় গরিব গুরব চাষা। আনমনি সারা বছর ধরে তাই বাড়তি কিছু টাকা জমিয়ে রাখে। মাস কলাই ভর্তি হাড়ির মধ্যে লুকোনো সেই টাকার কথা জানতো শুধু বাদশা। এবছর আর আনমনির জমি কেনা হলো না। বাদশার রক্তে বুঝি মাটির স্বাদ অচেনা। আয়নার কাছে এসে বাদশার মনে হয়েছিল খামোকা মাটি মাটি করে তার চমৎকার একটা বয়সেই মাটি করে ফেলেছে সে। এই শহরে কত উজ্জ্বলতা, মুহুর্মুহুর তার চোখে ছটা লাগে। তারপর শোয়েছে সে, শুদ্ধ কথা কইতেও শিখেছে, কিনেছে নীল রঙের পাতলুন, ঘাস ফড়িংয়ের খসখসে সবুজ ডানার মতো শার্ট আর খয়েরি চপ্পল। তাহলে বাদশা যে পাতলুন কিনেছিল তার রং ছিল নীল, আর যে শার্ট কিনেছিল সেটা ছিল ঘাস ফড়িংয়ের খসখসে ডানার মতো সবুজ রং, এবং চপ্পল যেটা কিনেছিল তার রং ছিল খয়েরি। স্নো মাখতে তার আনন্দ। টেরিকটনের ফুলছাপা শাড়ি পরিয়ে আয়নাকে নিয়ে সিনেমা দেখতে দেখতে তার যৌবন ফিরে এসেছে। আর আয়নার ফ্যাকাশে পাতা ঢাকা ঘাসের মতো গায়ের রং আবার চেকনাই হয়েছে। তার ভ্রুকুটি করা হাসিতে বাদশা দেখে বাবলতলির মাঠের আকাশে বৃষ্টি ও মেঘের প্রথম বিদ্যুৎ। তাহের মুক্তার তোরাব হাজির মামলা লড়তেন। বাদশা মুক্তার সাহেবকে সব কবুল করেছিল। তাহের বলেছিলেন, বেশ করেছ, ধর্মত কাজ করেছ বাবা বাদশা। হাজি সাহেবের মেয়ের রাগ পড়ে যাবে দেখবে, তখন বরং বউকে গায়ে নিয়ে যাবে। তাহের শাদির ব্যবস্থা করে দিয়েছিলেন, তাতে তারও কিছু পয়সা হয়েছে। মোটামুটি সস্তা ভাড়ায় একটা বাসাও দেখে দিয়েছিলেন মুসলিম মহল্লায়। শ্বশুরের সম্পত্তি কোনো ফিকিরে জামাই কায়দা করতে পারে তাও বাতলেছিলেন। বাদশার সাহস ও আশা বেড়ে গিয়েছিল, কিন্তু শীতের শেষে টাকা কুড়ি ফুরিয়ে আসে। বাদশা ভাবনায় পড়ে যায়। আর আয়না ভেবেছিল তাকে গায়ে নিয়ে যাবে বাদশা। গায়ে চাল কিনতে গিয়ে সে যে সুখী গেরস্থালি দেখে এসেছে তাই নিয়ে তার স্বপ্ন। কারণ আয়নাও ছেলেবেলায় গায়ে কাটিয়েছে, তার জন্ম পাড়া গায়ে। তার বাপ গোলাম পেটের জ্বালায় মেয়েটাকে নিয়ে শহরে রিকশো টানতে এসেছিল। আর মাঝে মাঝে বেভুলে অন্যমনস্ক বাদশা ক্ষেত খামার, পুকুর, গাছপালার গল্প করে। এবার বর্ষায় পুকুরে প্রচুর পোনা ছেড়েছিল, এখন 8 কিলো করে ওজন হয়েছে। তাহলে পুকুরে কি ছাড়া হয়েছিল? পোনা মাছ। এখন 8 কিলো করে তার ওজন হয়েছে। বাগানে আম গাছগুলোতে মুকুল দেখা দিয়েছে বুঝি। নারকোল গাছে ইয়া বড় নারকোল ফলে, কলসির মতো পেকাণ্ড, 2.5 ইঞ্চি পুরু তার শ্বাস। হ্যাঁ গো, তোমরা নারকেল নাড়ু করো না? হ্যাঁ। পুকুরের মাছগুলো কিসে ধরো? কেনে? জালে। তুমি জাল ফেলতে পারো? কি বলে শোনো দেখি। বাদশা হেসে খুন। আমি নিজেই তো জাল বুনতে পারি, আমাকে জাল বোনা শেখাবে? আমি জাল ফেলে মাছ ধরবো? হো, একটু করে বেভুলে বাদশা আবার বলে, 10 কাঠা ভুইয়ে আখ আছে, পেকাণ্ড আখ,
তাহলে 10 কাঠা ভুঁইয়ে কি আছে না প্রকাণ্ড আখ আছে। গুড়ের সময় হয়ে এলো। চৈত্র মাসে গাওয়ালারা কল আনবে রূপমারি থেকে। চৈত্র মাস মানে চৈত্র মাস। সেই বিন্দেহাটি রূপমারি, নতুন গুড়ের কি গন্ধ! অন্ধকারে নাক তুলে শোকে বাদশা, আবিষ্ট হয়ে বলে, আহ আহ ফার্স্ট ক্লাস। আয়না বলে, তা তোমাদের গায়ে সব ভালো, কিন্তু বড্ড অন্ধকার। শোনো, একবার মাঝপথে গেল সাইকেলের টিউব ফেসে, তোমাদের গায়ে ঢুকলাম, কি অন্ধকার, কি অন্ধকার, কেউ নেই। আয়না হাসে। উত্তেজনায় বাদশা বলে, তারপরে সামনে যে বাড়ি পেলাম ঢুকে গেলাম। হরমুজের বাড়ি। সন্ধ্যাবেলাতেই সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, ডেকে উঠলাম। তারপর বাদশা ফুঁসে ওঠে, শালা হরমুজ বলেনি আমাকে। শুতে তো পেলাম, সারা রাত মুতের দুর্গন্ধ। ছ্যা, একগাদা বাচ্চা খালি কাঁদে। ও শালার বউটা বড্ড বলিস। বাদশা ফের আসতে বলে, কেনে আমার বাড়ি যাওনি কেনে? আয়না তার চুল খামচে ধরে হাসে। অন্ধকারে না চিনলে কেমন করে যাব? আর থাকবে না আধার, ইলেকট্রি আসবে। বাদশা ঘোষণা করে, বাবুপাড়ায় শুনেছিলাম লাইন আসছে। এই আমার জন্য আলাদা বাড়ি করবে, কিন্তু ইটের বাড়ি। একটা ফ্যান নেবে। তাহলে আয়না বাদশাকে ইটের বাড়ি করতে বলেছিল। শীত ফুরিয়ে গেল। গঙ্গার ধারে সরকারি অরণ্যের বসন্ত এলো। গুলমোহরে রাধা চূড়ায় ফুল ফুটল। শ্মশানের শিমুল লাল চোখে জেগে উঠল দীর্ঘ ঘুম থেকে। কৃষ্ণচূড়া সাজতে বসল। এখানে 3টে ফুলের কথা বলা হলো, রাধাচূড়া, শিমুল আর কৃষ্ণচূড়া। এখন বাবলতলির মাঠে গরু বাছুরের খুঁড়ে ধুলো ওড়ে। রোদে ঝিকিমিকি ছটা দেয় মরা শামুকের সোনালি খোল। ঘুটিংয়ে ডাঙার অশ্বত্থ গাছে বেগুনি রঙের কচি পাতা কাঁপে। উদাসীন হেঁটে যায় মাঠকুরুনি মেয়েটা। বিলের ধারে নাবাল ভুঁইয়ে চৈতালির সবুজ রং হলুদ হয়ে যায়। ট্যাসকোনা পাখির নীলচে রেশমি পালক কুড়িয়ে চুলে গোজে কোনো এক রাখাল। আর হলুদ সর্ষে ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবিষ্ট প্রাচীন চাষা পুরুষ ডাক দেয়, হেই বাদশা, বাদশা হে। গভীর ঘুমের মধ্যে বাদশা সাড়া দেয়, যেছি হে। আনমনি মাঠে গেছে, গায়ে আখের কল বসেছে। নতুন ফুটন্ত গুড়ের গন্ধ মৌ মৌ করে। আখ কাটা হচ্ছে। হাজিবাড়ির খামারে গমের বিচলিতে লুটোপুটি খেলছে আনমনির বেটাবেটিরা। বাদশার কুকুর হঠাৎ ডেকে ওঠে, তারপর দৌড়ে যায়। ছেলে মেয়েগুলো তক্ষুনি ফ্যালফ্যাল করে তাকিয়েছে। নীল পাতলুন ঘাস ফড়িং বর্ণ জামা গায়ে একটা ঝকমকে মানুষকে দেখে তাদের কত কি মনে পড়ে যায়। তারপর কোলাহল ওঠে, বাপ এসেছে, বাপ এসেছে, বাপ এসেছে। বাদশা হাসে। 5টা পিঠাপিঠি বাচ্চা তাকে ঘিরে ধরলে তখন তার চোখ ছলছল করে। ভাঙা গলায় বলে, তোদের মা কই সোনামণিরা, মানিকরা? মা আখের ভুঁইয়ে, এক্ষুনি ডেকে আনি। বলে সবার বড় যে সে দৌড়ে চলে যায়। মুনিশ মাহিন্দার এসে ভিড় করে। পাড়ার লোকেরাও এসে যায়। সেই জনতার মধ্যে দাঁড়িয়ে বাদশা খালি হাসে, শুধু হাসে। ভিড় বলে, ঘরের মানুষ, ঘরেও যাও বাছা। বাদশা সাহস করে ঘরে যায়। বাড়ি ভরা আতরে গন্ধ। বাদশা বলে, আতরের গন্ধ কেনে? তাহলে তার বাড়িতে কিসের গন্ধ ছিল? আতরের গন্ধ ছিল। উঠোনের উনুনে ধান সেদ্ধ করছিল আনমনির পাড়া সম্পর্কের দাদি ঝুরন বুড়ি। তাহলে আনমনির পাড়া সম্পর্কের দাদির নাম কি? ঝুরন বুড়ি। ঝুরন বুড়ি ফ্যাক ফ্যাক করে হেসে সে বলে, হাজির বেটি, আতরওয়ালার কাছে আতর কিনে ফতুর হলো ভাই বাদশা। কি বিষম নেশা দেখো, তাক ভর্তি খালি আতরের শিশি, এত করে বুঝিয়েও বোঝে না। বাদশা আসতে বলে, কেনে? খোলাটে চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে ঝুরন বুড়ির।
মানুষ হও তো বুঝে দেখো, এখন এসে বলছো কেনে? মেয়েটাকে খেপি করে দিয়েছো জানো না? গতর কালীবর্ণ, হাড় কখানা সার, তাই লিয়ে ভুই ক্ষেত করে ঘুরছে। কখন শুনবো? বুড়ি কথা শেষ করতে পারে না, মুখ ঘুরিয়ে তোবড়ানো গালে তুষের আগুনে ফু দিতে থাকে। একটু পরে বড় ছেলে শওকত ফিরে এসে বলে, মা এলো না? কি বললে? বলেই বাদশাহ আগের গলায় ফের বলে, কি বললে? কিছু বললে না। বাদশাহ সিগারেট ধরায়। একবার ঘর দেখে, একবার উঠোন, একবার আকাশ দেখে, একবার দেখে সিগারেটের নীল ধোঁয়া। ঝুরন বুড়ি আবার হাসে। তা ভাই বাদশাহ, নতুনিকে কোথা রেখে এলে? জাহান্নামে। ও কি কথা ভাই বাদশাহ? ওই কথা। বুড়ি তুষ ছড়ায় উনুনে আর আপন মনে বলে, তোমার লতুনিকে তো আমরা দেখেছি, না দেখা লয়, দেখতে শুনতে তো ভালোই ছিল, তবে কিনা বাঙালি মেয়ে, বাজারি মেয়ে। দোষের মধ্যে এই, তা ভাই হাজির বেটির মনে দয়াধম্ম আছে, খালি বলে তাই যদি মনে ছিল কেন বললে না আমাকে? আমি লিজে বিহা দিয়ে দিতাম, কেন বললে না আমার নাকে গন্ধ? কেন বললে আমার নাকে গন্ধ? বাদশাহ আধ পোড়া সিগারেট চপ্পলের তলায় চেপে নিভিয়ে দেয়। ফের ঝুরন বুড়ি বলে, সঙ্গে আনলে ভালোই করতে, বুঝিয়ে সাজিয়ে ভিড়িয়ে দিতাম আমরা। হাজির বেটির মনে দয়াধম্ম আছে। বাদশাহ এবার শুকনো হাসে। শালিকে তালাক দিয়ে এলাম। কেনে? ওমা, আসে কি কথা? শালির বড় খাকতি, ওই বাজারি মেয়ের খাকতি আমি মেটাতে পারি? এটা চাই, ওটা চাই, হ্যান চাই, ত্যান চাই। বাদশাহ বেরুলো। মাঠে আখের খেতে আনমনি দাঁড়িয়ে আছে দেখল, তার মাথায় রঙিন ছাতি। বাদশাকে দূর থেকে দেখতে পেয়েছে আখ কাটা মনীষেরা। আনমনি ঘুরেছে। বাদশাহ যত কাছে যায় আনমনি আখের ক্ষেত থেকে তত দূরে চলে যেতে থাকে। বাদশাহ একটু থমকে দাঁড়ায়, তারপর জোরে হাঁটতে থাকে। কেটে নেওয়া ধানের মুড়োয় তার চপ্পল আটকে যায়, তখন চপ্পল দুটো খুলে হাতে নেয়। মাঠ জুড়ে চৈতালি আর আখের খেতে লোকেরা কাজ ফেলে ব্যাপার দেখতে থাকে। হাজির বেটি চলেছে আর চলেছে। বাদশাহ দৌড়ে তার নাগাল পায় না। ঘুটিঙে ডাঙা, শিঙাকুড়ির মাঠ, ছোট টিঙা বড় টিঙা, 2 চমচ পুকুর ছাড়িয়ে হিজলতলা পেরিয়ে বাঘনখা গাছটার কাছে গিয়ে বাদশাহ মেঠো গলায় গর্জন করে, আনমনি! তাহলে কোন গাছটার কাছে গিয়ে বাদশাহ মেঠো গলায় আনমনিকে ডেকেছিল? বাঘনখা গাছটার কাছে গিয়ে। বাঘনখা। আনমনি একবার ঘোরে, আবার হাঁটতে থাকে। তার গায়ের উপর দিয়ে জোরালো ঘূর্ণি হাওয়া চলে যায়। তার শাড়ি অগোছালো হয়ে পড়ে, শীর্ণ হলুদ 2 জাং উন্মোচিত হয়। তার সুদৃশ্য ছাতিটা উড়ে যায়। বাদশাহ ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে হাজির মেয়ে বলে, না! নির্জন এই দূরের মাঠে আনমনিকে দুহাতে তুলে নিয়ে বাদশাহ ফের গর্জন করে, চুপ! আনমনি ছটফট করে গাং ফড়িংয়ের মতো, আমার নাকে গন্ধ। সে হু হু করে কাঁদে আর চেলা গলায় আকাশকে শুনিয়ে বলে, আমার নাকে গন্ধ, তোর নাকে আতরের বাস। বলে বাদশাহ হা হা করে হাসে। তারপর এদিক ওদিক তাকিয়ে সে তার নাক চুষতে থাকে। ধীরে অবশ হয়ে হাজির মেয়ে বলে, ছাতাটা উড়ে গেছে। তাকে নামিয়ে দিয়ে বাদশাহ দৌড়ে ছাতি কুড়িয়ে আনে। তারপর দুটিতে নাড়া খড়ের ওপর পা ফেলে গায়ের দিকে হাঁটতে থাকে। প্রজাপতির মতন রঙিন ছাতাটা নিচে। গায়ের কাছাকাছি এসে আনমনি আসতে বলে, ওকে এনেছ? জোরে ঘাড় নাড়ে বাদশাহ। না। আনমনি রুগ্ন মুখে হাসে, কেন আনলে না? বাদশাহ গলার ভিতর থেকে বলে, পোষালো না, বড় খাকতি মাগির। হ্যান চাই, ত্যান চাই। চাইবে না কেন? সবাই চায়। বলে আনমনি বাচ্চা মেয়ের মতো ভঙ্গি করে হাসে। ফের বলে, তবে আমি যা পেয়েছি আমার সতীন তা পেত না। কি পেয়েছিস আনমনি? বেটা বেটি?
হ। বাদশা মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, একদিন হঠাৎ দেখি ওর পেটে দাগ। কিছুতেই ভুলবে না, কিছুতেই না। শেষে কবুল করলে পেটের জ্বালায় অপারেশন করেছিল, অনেক টাকা পেয়েছিল। হা পোড়া কপালি। বাদশা বাঁকা মুখে বলে, পেটের জ্বালায় নাকি কিসের জ্বালায়? আনমনি বলে, ছি, বড় ঘরের জামাই তুমি, মুখ খারাপ করতে নাই। তাহলে পেটের দায়ে অপারেশন করেছিল কে? আয়না। সেবার খাবার দুপুরে গায়ে এসেছে চালানিরা। এক ঝাঁক সাইকেল, রডে বস্তা বাঁধা। হাজির বাড়ির দরজায় হাঁক শোনা যায়, কই গো, চাল টাল দেবে নাকি? আনমনি ডেকে বলে, ভেতরে এসো বাছা, চাল দেব। তারপর ফ্যাল ফ্যাল করে তাকায়। আয়না সাইকেলটা দরজার কাছে দাঁড় করিয়ে উঠোনে আসে। আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও বোন, গলা বুক জ্বালা করছে। আনমনি নিজের হাতে কাঁসার গেলাসে জল আনে, বলে, বসো বহিন বসো। তাহলে আনমনি তাকে কিসে করে জল দিয়েছিল? কাঁসার গ্লাসে করে জল দিয়েছিল। কতকাল আসনি তুমি? ফের সে চোখে চাপা ঝিলিক তুলে বলে, কোথা ছিলে একদিন শুনি? আসবো কি, কর্ডনের মিশেরা সাইকেল কেড়ে নিয়েছিল, অনেক কষ্টে একদিনে ছাড়িয়ে আনলাম। কি করব, পেটে তো দুটি খেতে হবে, পরনেও একখানা শাড়ি চাই। ঠকঢক করে জল খায় মেয়েটা। নাকের ডগায় ঘাম, চিবুকে ঘাম, কপালে ঘাম। বাকি জলে মুখ ধোয়, কোমর থেকে রুমাল বের করে মোছে। আনমনি তাকে খুঁটিয়ে দেখতে থাকে। কি দেখছো ভাই? আয়না হাসে, কই চাল বের করো। চাল ওজন করে দেয় আনমনি নিজের হাতে, বস্তায় ভরে নেয় আয়না। কি নির্বিকার ওই মুখ। দু হাতে অনেকটা চাল ফাও দিতে গেলে এটাই আশ্চর্য, আয়না ভুরু কুচকে বলে, ভিক্ষে নিই নি বোন, ভিক্ষে নিই নে বোন। ভিক্ষে না, ফাও। টাকা মিটিয়ে আয়না গম্ভীর মুখে বলে, আজকাল ফাউয়ের চলন নেই। তারপর রাস্তার মুখে দড়ি বাঁধতে থাকে, 30 কিলো চাল অবহেলায় তুলে নিয়ে যায়। 30 কিলো চাল রডে চাপায়, দড়ি দিয়ে কষে বাঁধে। আনমনি কাছে গিয়ে বলে, এই রোদে যাবা, একটু জিরিয়ে নেবা না বহিন? আয়না কেমন হাসে, না ভাই, সে কপাল তো করে আসেনি। সাইকেল ঠেলতে ঠেলতে সে বেরিয়ে গেল। আনমনি ফিরে আসে। বারান্দায় উঠে একটুখানি আনমনে দাঁড়িয়ে থাকে, তারপর ঘাট ঢোকে। বাদশা দুপুরের ঘুম দিচ্ছে, এ তার নতুন অভ্যাস। আনমনি তাকে গুঁতো মেরে ফিসফিস করে বলে, জানো কে এসেছিল? বাদশা চোখ বুজে থেকে শুধু বলে, জানি।